أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ফার্স্ট ইয়ারের সকল প্রশিক্ষণার্থীবৃন্দ এবং অত্র সংগঠনের কর্তৃপক্ষ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জানি আজকে আমাদের অর্গানন ক্লাসের তো নাম শুনলে তো আপনাদের কারোরই ভালো লাগে না, কারণ যার মধ্যে কোনো মজা নাই। যদি মেডিকেল পড়ানো হতো, অনেক ইম্পর্টেন্ট তথ্যগুলো আপনাদের কাছে হয়তো খুব ভালো লাগতো, তাহলে আপনাদের ক্লাসটা করতে খুব আনন্দ পেতেন। কিন্তু নিয়ম হলো, যে জায়গায় ফর্মুলা আছে সেই জায়গায় সবসময় আমাদের কোনো মজা নাই। এ প্লাস বি এ মাইনাস বি হোল স্কয়ার, এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্রগুলো বলে শুধু মুখস্থ ব্যতীত আর কোনো। তো এই অর্গাননের লাস্ট ক্লাসে আলোচনা করছিলাম নাজমুল সাহেব, আমরা 1 থেকে 70 এর মধ্যে আমরা কি কি শিখবো যা বলতে পারবেন নাজমুল সাহেব? নাজমুল সাহেব শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম স্যার। জি জি, 1 থেকে 70 এ আমরা কি কি জিনিস শিখতে পাবো বলেন তো। মানে মূলত অর্গাননটা আমরা একটা সামারি যদি আমরা আয়ত্তে করতে চাই, লাস্ট ক্লাসে বলেছিলাম 1 থেকে 70 অ্যাপ্রিজম আমরা কি কি জিনিস শিখতে পাবো লাস্ট ক্লাসে বলেন। স্যার যে এটা হচ্ছে যে আমরা সদৃশ্য সংবিধান পরিপূর্ণভাবে শিখতে পারবো এবং মানে সরল চিকিৎসা পদ্ধতি এবং এটার মূল তথ্য এবং হচ্ছে যে এটার প্রয়োগের যে একটা তথ্য এবং এটার প্রয়োগের তথ্যের উপর প্রতিষ্ঠিত যে সূত্রগুলি এবং সঠিকভাবে এটা যেন বোঝা যায় পূর্ণাঙ্গ বিধান আর কি দেখা যাবে। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর বলছেন। এত সুন্দর বলবেন আমি বুঝতে পারি নাই। যেহেতু মারিয়াম আক্তার ম্যাডাম আসছেন, আজকে সাথে ক্লাস ছিলেন না। 1 থেকে 70 আমরা অ্যাফোরিজম মানে সূত্রের মধ্যে আমরা শিখবো কি কি বিভিন্ন অ্যালোপ্যাথি হোমিওপ্যাথির মধ্যে সদৃশ্য বিধান পার্থক্যগুলো আমরা জানতে পারবো, এবং সদৃশ্য বিধানের যে মূল তত্ত্ব কার উপরে বেস করে হ্যানিম্যান সদৃশ্য বিধান আবিষ্কার করলেন, এই জিনিসটা আমরা 1 থেকে 70 এর মধ্যে আমরা অ্যালোপ্যাথি সংক্রান্ত জানতে পারবো। এবং এটা আমাদের হোমিওপ্যাথির যে মূল বেসিকটা আমরা এখান থেকে আমরা জানতে পারবো, মুখ্য কারণগুলো আমরা জানতে পারবো, কেন আমরা হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করবো, কি করলে আমাদের কি হবে এই জিনিসটা। এরপরে ভাগে বলছে আমরা 71 থেকে 104 নম্বর অ্যাফোরিজম আমরা কি জানতে পারবো, রোগ এবং রোগ লক্ষণ সম্পর্কে জানতে পারবো। এটার জন্য আমরা বিস্তারিত আলোচনা করবো, রোগ এবং রোগ লক্ষণ সম্পর্কে আমরা জানতে পারবো। এবং 105 থেকে 145 আমরা কিসের ওষুধ সংক্রান্ত আমরা জ্ঞান অর্জন করতে পারবো। তাহলে আমরা একসময় করবো আমরা রোগ সংক্রান্ত, আমরা যেটা অ্যাফোরিজম নাম্বার 5 পড়েছিলাম, ফিজিশিয়ানের কি কি দক্ষতা অর্জন করতে হবে, রোগ সম্পর্কে দক্ষতা অর্জন করতে হবে, এবং ওষুধ সম্পর্কে দক্ষতা অর্জন করতে হবে, এবং প্রয়োগ বিধি সম্পর্কে দক্ষতা অর্জন করতে হবে। সেম জিনিসটাকে ভাগ করে তারা 3টা ভাগে ভাগ করে দিয়েছে। 146 থেকে 287 নম্বরে বলছে কিভাবে আমরা সদৃশ্য বিধানে আমরা ওষুধ প্রয়োগ করব, সেই বিধান সম্পর্কে আমরা আলোচনা করবো। এই দেশে একটা সামারি। তো আজকে আমরা আলোচনা 1 থেকে 70 এর মধ্যে যেহেতু আমরা থাকবো, আমাদের 54 থেকে আমরা 60 পর্যন্ত আলোচনা করব যে মেন তথ্যগুলো। তো সম্ভবত আপনাদের ফার্স্ট ইয়ারে 72 অ্যাফোরিজম আছে। এরপরে আপনাদের পরীক্ষার জন্য দরকার আমরা আরেকবার এটাকে পূর্ণাঙ্গ রিভিশন দিব, অ্যাজ ওয়েল এস আমরা পরীক্ষা বেস সারে যেহেতু করছিল, আপনারা পরীক্ষা বেস একটু আলোচনা করার জন্য আমরা সেই আলোচনাটা করার চেষ্টা করব। আপনারা পড়তে থাকেন, তবে আপনাদের প্রতি আমার একটা দিক নির্দেশনা থাকবে যে আপনারা পরীক্ষা দিতে যাবেন, মনে করবেন যে আমি ভালো ডাক্তার হতে হবে, আমি পরীক্ষার সেন্টারে কপি করার
মন মানসিকতা থাকলে আপনি ভালো ফিজিশিয়ান হতে পারবেন, যেটা আমরা করেছি। আমরা আগের থেকে আমাদের বেস করছি আমাকে একজন ভালো চিকিৎসক হতে হবে। হ্যাঁ, আপনি ভালোভাবে চেষ্টা করলেই আপনি আপনাকে অবশ্যই একজন ভালো ফিজিশিয়ান হতে পারবেন। কারণ যে পেশা, পেশাটাকে যদি আপনি নেশায় পরিণত করেন তাহলে আপনি একজন ভালো ফিজিশিয়ান হতে পারবেন। আপনি যদি পেশা হিসেবে নেন বলে আমি ডক্টর একটা আমার পেশা, তাহলে ভালো ডাক্তার হতে পারবেন না। কেন? ওই আপনি পার্ট টাইম জব করে এসে আপনি বিকালে চেম্বারে বসবেন। নো, পেশাটাকে নেশা হিসেবে নিতে হবে, এটা ছাড়া আপনার হবেই না, এটা ছাড়া আপনার চলবেই না। নেশা হিসেবে যখন পরিণত করবেন তখনই আপনার মধ্যে একটা স্পৃহা জাগবে এবং ইয়া থেকে ইয়া অফ করে দেন, আজমল সাহেব অফ করে দেন দেখুন আপনার ইয়াটা মাউথটা। তাহলে আমরা একটা কি দেখতে পাবো, আপনার মধ্যে একটা তীব্র আকাঙ্ক্ষা প্লাস রুগীরা যখন আসবে, দেখেন আমাদের এই মাত্র রুগী দেখে শেষ করলাম, আমার ক্লাস গুলা রুগী দেখে শেষ করে দিয়া ইয়া করতে হয়, আমরা শুরু করতে হয়। তো আমরা একটা রুগীকে অনেকক্ষণ লাগাইয়ে টাইম নিয়ে দেখি, দেখেছে পরবর্তী টাইম এই রুগীগুলা যে কত রুগী নিয়ে আসতেছে। কারণ মানুষ বলে যে এত কেন কথা বলা কি মানুষ, রুগীরা এতক্ষণ টাইম দেয়, কখনো কোনো রুগী বলে নাই ডাক্তার সাহেব এতক্ষণ কি কথা বলতেছেন আমার সংক্রান্ত, অথচ তাদের মনে এমন ধারণা জন্মায় ডাক্তার সাহেব তো আমাকে খুব ভালো করে দেখছেন, এতক্ষণ আর লাগে আমাকে দেখছেন, আমি অবশ্যই সুস্থ হবো। হ্যাঁ, আমরা এতক্ষণ করার পরও আমরা যখন একটা ওষুধ সিলেকশন করি আল্লাহর নামে দেই, তাও দেখা গেছে রুগীরা এসে ভালো ইয়া করতেছে। তো আপনার যখন জ্ঞানের পরিধি বাড়তে থাকবে তখনই আপনার মজা আসবে। আপনার চেম্বার যে জায়গা হোক না কেন, চেম্বার নিয়ে কোনো পার্থক্য নাই। আপনাকে আমি বলবো যে বাইরের নর্মাল চাকরির থেকে যারা ফার্স্ট ক্লাস গ্যাজেটেড মানে ফার্স্ট ক্লাস ইয়াতে চাকরি করে, বিসিএস ক্যাডার চাকরি করে, তার থেকে আপনি ভালো ইনকাম করতে পারবেন। আর বিসিএস ক্যাডার থেকে যারা, কথা আমি বলছি না, অবৈধ আলাদা জিনিস, যেটা বাংলাদেশের ফার্স্ট ক্লাস নাগরিক যত টাকা ইনকাম করে আপনি তার থেকেও বেশি ইনকাম করতে পারবেন, এতটুকু আমি আপনাকে আশ্বাস দিতে পারি। আপনি যদি একজন গুড ফিজিশিয়ান হতে পারেন। যাক, আজকে আমাদের আলোচনায় আমরা মূল ধারায় ফিরে যাই। হ্যাঁ, মারিয়া আক্তার আপনারা কি করেন, আপনার একটু ব্যাকগ্রাউন্ডে বলেন। আমি স্টুডেন্ট স্যার, অনার্স ফার্স্ট ইয়ারে পড়ছি আর ডিপ্লোমা করছি। অনার্স ফার্স্ট ইয়ারে করছেন, কোথায় আপনাদের ইয়া কোথায়, ডিস্ট্রিক্ট কোথায়? সাতক্ষীরাতে। ও আমি ফাইন। ডিভিশন হোমিওপ্যাথি কলেজে মানে ডিপ্লোমা করছি আর সাতক্ষীরা সরকারি কলেজে অনার্স ফার্স্ট ইয়ারে করছি। ফাইন, আপনাদের জন্যই পেশা এই ডাক্তারিটা, আপনারা এই পূর্ণাঙ্গ, আমরা তো ধরেন চাকরির পাশাপাশি করেছি, হ্যাঁ, কিন্তু আপনারা যে ফুল টাইম যখনই করবেন তখনই আপনার মধ্যে কত টাকা দরকার আপনার লাইফে, এই টাকা খেয়েও শেষ করতে পারবেন না, কারণ আমরা নিজেরা বুঝি। তবে আপনাকে অল রাউন্ডার হইতে হবে, নট ম্যাথমেটিক্যাল। আপনাকে জানতে হবে অর্গানন, জানতে হবে রেপার্টরি, জানতে হবে প্রেসক্রিপশন মেডিসিন, জানতে হবে প্যাথোলজি। একজন এমবিবিএস ডাক্তার যতটুকু জানে আপনাকে ততটুকু শিক্ষা অর্জন করতে হবে। এবং আপনাকে এমবিবিএস ডাক্তারের পাশে বসলেও যাতে কোনো কিছু না মনে হয়, আমাদের কাছে এমবিবিএস ডাক্তারের পেশেন্ট নিয়ে আসে, তাদের সাথে কথা বলতে, রোগ নিয়ে কথা বলতে আমরা কখনোই দ্বিধাবোধ করি না। তারা যেটা বলতে চাইছে তারা, আমরা সেই জিনিসটা বুঝতে পারতেছি। হ্যাঁ, যখন আপনি এটা বুঝতে পারবেন তখন তাদের সাথে আপনি কনভারসেশন করতে, কথা বলতে ভালো লাগবে, তারাও একটা আশ্বাস পাবে। হ্যাঁ, এই জিনিসটা অনেক ডাক্তারই রিপোর্ট গুলো বুঝে না, রিপোর্ট না বুঝলে, প্রেসক্রিপশন মেডিসিন না জানলে আপনি ভালো আলোচনা করতে পারবেন না লোকজনের সাথে, ডাক্তারদের সাথে, হ্যাঁ, কথা বলতে পারবেন না। যাই হোক, আমরা মূল ধারায় চলে যাই, আমি স্ক্রিনটা শেয়ার করছি।
যে আমার দেখা যায় স্লাইডটা? জি স্যার, দেখা যায়। Okay, thank you very much. In the name of Allah, the most beneficent and the merciful. উপরে বলা আছে, আমরা আজকে 54 থেকে 60 পর্যন্ত আলোচনা করব। 54 নম্বর মূল কথাটা বলছে, পৃথিবীতে যুগে যুগে বহু চিকিৎসা পদ্ধতি আবিষ্কৃত হয়েছিল। আপনারা ইঞ্জিনিয়ার জানেন, প্র্যাকটিক্যাল বুকটা আমরা প্রত্যেকটা চিকিৎসা পদ্ধতি যুক্তিসঙ্গত চিকিৎসা শাস্ত্রের নামে সম্মানিত হয়েছিল। যখন একটা স্বীকৃতি পেয়েছে তখন তার অনেক সুনাম, অনেক খ্যাতি ছিল, কিন্তু পরে পরিত্যক্ত হয়েছে। আপনারা যে জানেন বর্তমানে অনেক অ্যালোপ্যাথি ড্রাগ আপনার লাইফে যখন কিছু খেয়েছেন এগুলো অনেক সময় টিভিতে ব্যান করে দেয়। অনেক অ্যান্টিবায়োটিক পরিত্যক্ত হয়ে গেছে, এটি খাওয়া যাবে না। অনেক ওষুধের পরিত্যক্ত হয়ে গেছে, খাওয়া যাবে না। তাহলে একসময় খুব খ্যাতিমান ছিল, কিন্তু এখন তারা আর পরিত্যক্ত হয়ে গেছে। তো সাবেক চিকিৎসা পদ্ধতি সমূহ এরূপ ইতিহাস তাদের অসারত প্রমাণের জন্য যথেষ্ট। তাদের অনেক প্রমাণ আছে এইভাবে তারা একসময় খুব ভালো ছিল, এক সময় তাদের আর ভালো নেই। দেখেন মহাত্মা হেনিম্যান তার জীবন দশায় 224 বছর হয়ে গেছে। একটা ইকুনাইট বলেন, একটা পাকসল বলেন, নাক্স বলেন, যেই লক্ষণগুলো তখন আবিষ্কৃত হয়েছিল, যেই লক্ষণগুলা বহু সদৃশ্য বেরিতে পরীক্ষা প্রুভিং করেছিল, সেই লক্ষণগুলো আজকে যদি আমরা পাই, সেই ওষুধগুলো অ্যাপ্লাই করলে ম্যাজিকের মতো আমরা রেজাল্ট দেখতে পাই। দিস ইজ দ্য সায়েন্স, দিস ইজ দ্য সত্য, মানে ট্রুপেথি। আপনি যদি যত পড়বেন এটার গোড়ার দিক দিয়ে আপনার তত বেশি জ্ঞান অর্জন করবেন। দেখেন আপনি ফার্স্ট ইয়ার যেহেতু তেমন আলোচনা করতে পারছি না ডিপলি, আপনি কি রাগ দিবেন একটা রোগীকে, না না মেডিসিন দিবেন, না রেমেডি দিবেন? কখন রাগ দিবেন, কখন মেডিসিন দিবেন, কখন আপনি রেমেডি দিবেন, এইটা একজন ফিজিশিয়ানের ক্লিয়ার কাট দিক নির্দেশনা জানতে হবে। মেডিসিন অ্যাপ্লাই করলে হবে না, শুধু আমরা কি রেমেডি রেমেডি বলতে থাকি। কখন তার নাম হয়ে যাবে ড্রাগ, কখন তার নাম হয়ে যাবে মেডিসিন, কখন তার নাম হয়ে যাবে রেমেডি, এটা আমাদের একটা ক্লিয়ার দিক নির্দেশনা আমাদের নলেজে থাকতে হবে। পরের ক্লাসে পড়া যদিও, তাহলে আমাদের যথেষ্ট প্রমাণ আমরা হোমিওপ্যাথিতে আমরা দিয়েছি। আমাদের নিজের মানুষের উপরে যে জায়গায় একটা পরীক্ষা প্রুভিং করা হয়েছে, সেই প্রুভিং এর রেজাল্ট আমরা পেয়েছি। এবং যত পৃথিবীতে যত রোগ আসবে এবং যাবে, এই সূত্রতে অবশ্যই অবশ্যই পড়বে, তাতে কোনো সন্দেহ নাই। দেখেন এই কোভিড-19 আসছে, কি হচ্ছে, লাং হয়ে যাচ্ছে, একটা মৃত্যুর ভয় থাকতেছে, এই রোগী সে বাঁচবে না, তার লক্ষণ গুলা। আমরা আর্সেনিক ব্যবহার করেছি, এবারে আমরা এন্টিং কার্ড ব্যবহার করেছি, তার তীব্র ঠান্ডা থাকতেছে, বুকের মধ্যে নিউমোনিয়ার ভাব চলে আসতেছে, আমরা ব্যবহার করতেছি। তখন দেখেন ডেঙ্গুর কোন প্রাদুর্ভাব ছিল না, এখন বর্তমানে ডেঙ্গু আসছে। আমরা শুধু লক্ষণ ভিত্তিক যদি ট্রিটমেন্ট করেন কত মজা, বাট আপনার রোগ ভিত্তিক চিকিৎসা করলে প্রত্যেক রোগের কথায় কথায় ওষুধ আসবে। আর লক্ষণ ভিত্তিক হলে আপনার অনেক রোগের মধ্যে আপনার লক্ষণগুলা সিমিলিমাম হয়ে যাবে, আপনি সুন্দরভাবে চিকিৎসা করতে পারবেন। এই এটাই বলছে যে আমাদের আগের যে চিকিৎসা পদ্ধতি একসময় ভালো ছিল, এমন পরে এক সময় তার পরিত্যক্ত হিসাবে তারা ঘোষণা হয়ে গেছে তাদেরকে। এখন বর্তমানে দুই একটা পেতি, মানে হাইস্ট আছে, যুগে যুগে অনেক পেতি আবিষ্কার হয়েছিল আমলে, অনেক ভালো ভালো বৈজ্ঞানিকরা এগুলো তারা আবিষ্কার করছিল। আমরা তাদের জীবনী কিছু আলোচনা করবো। পাথটিকে বলছে প্রকৃতিকে পর্যবেক্ষণ ও বিশুদ্ধ পরীক্ষার মাধ্যমে বিজ্ঞান প্রতিষ্ঠা লাভ করে, যেটা আমরা হেনিম্যান করেছে। জীবনী শক্তি তত্ত্বের ইতিপূর্বে কেউ বুঝতে পারে নাই, যেটা হেনিম্যান বুঝতে পেরেছেন যে প্রাচীন চিকিৎসা পদ্ধতির ক্ষতিকর ছিল। আর জীবনী শক্তি তত্ত্ব ইতিপূর্বে কেউ বুঝতে পারে না, যে জীবনী শক্তি নামে যে একটা শক্তি আমাদের শরীরের মধ্যে কাজ করে, এই জিনিসটা আগে বুঝতে পারে নাই অনেক বড় বড় ফিজিশিয়ানরা। খুব মজার ব্যাপার, দেখেন আপনার ভিতরে রক্ত মাংসে আপনি একটা মানুষ,
শুধু আপনার জীবনী শক্তিটা, স্বর্গীয় শক্তিটা চলে যাবে, তাহলে আপনার রক্ত কোথায় পড়ে থাকবে, মানুষ কোথায় পড়ে থাকবে, রক্তও চলবে না, মানুষও চলবে না। তাহলে জীবনী শক্তি আর আত্মা দুইটা আলাদা জিনিস। জীবনী শক্তির মাধ্যমে আত্মা এবং আমাদের স্থূল দেহটা পরিচালিত হয়, কিন্তু জীবনী শক্তি ইয়ার আত্মাটা স্রষ্টার নির্দেশক্রমে আসে এবং স্রষ্টার নির্দেশক্রমে আত্মা চলে যায়। আত্মা চলে গেলেই তাদের দুটোটা জীবনী শক্তি এবং জীবনী শক্তি পতিত হয়। যেমন আমরা একটা কম্পিউটার চালাতে হলে সফটওয়্যার হার্ডওয়্যার লাগে। কম্পিউটার হওয়ার পরে আপনাকে তাকে সফটওয়্যার দিবেন, তখন তার মধ্যে একটা জীবন ফিরে পাবেন। দিস ইজ এ ভাইটাল ফোর্স। দুইটা শক্তির মাধ্যমে একটা ভাইটাল ফোর্স আমরা ফিরে পাবো। এই চিকিৎসা পদ্ধতিগুলা হেনিম্যানই তার বিভিন্ন এফোরিজমে যুক্তিগতভাবে উপস্থাপন করেছিলেন। 55 নাম্বার এফোরিজম বলছে, সাবেক চিকিৎসা পদ্ধতিগুলো কিছুটা মুখ রক্ষা করেছে, প্রথাগতভাবে আবিষ্কৃত হয়েছে ওষুধ সমূহ। মানে যেটা বলছিলাম, প্রথাগত ওষুধ আবিষ্কৃত হয়েছে। হ্যাঁ, কাশির জন্য এক ওষুধ, হুপিং কাশির জন্য এক ওষুধ, হ্যাঁ, বিভিন্ন রোগের নামে ওষুধ, বাট আমাদের হচ্ছে লক্ষণ সমষ্টির নামে ওষুধ। এজন্য আমাদের ওষুধগুলা কখনোই ব্র্যান্ড হবে না। আমরা যেই রোগ পৃথিবীতে আসুক এবং আসবে যাবে, আমাদের ওষুধের মধ্যে পড়বে, কোনো আপনার কোনো আর সমস্যা নেই। বাট অ্যালোপ্যাথিরা বলবে এখনো তো আমাদের কোনো ওষুধ আবিষ্কার হয় নাই। আবিষ্কার হলে তখন তারা ইয়া করবে, কিন্তু আবিষ্কার করে কোথায় তারা বিভিন্ন প্রাণীর উপরে এটা পরীক্ষা করে থাকেন। এজন্য সেই পরীক্ষাগুলো আমাদের জন্য অনেক সাইড ইফেক্টের কারণ হয়ে দাঁড়ায়, তারা নিজেরাই খেতে চায় না। প্রাচীন চিকিৎসা পদ্ধতির প্রথাগত কিছু ব্যবস্থা সাময়িক উপশম ছিল বিদ্যায় তাদের ছায়াতলে ঐসব পদ্ধতি টিকে আসছিল। বলছে যে আগের পদ্ধতিগুলো সাময়িক কিছু উপশম ছিল বিদায় তাদের ছায়াতলে এখনো মানুষ আছে। অ্যালোপ্যাথি হঠাৎ তার আবির্ভাব চলে আসে, উপশম দেয়, কিন্তু হোমিও অন দা স্পটে উপশম দেয় যদি আপনি সেইভাবে চিকিৎসা করতে পারেন। আজকে আমরা চিকিৎসা পদ্ধতিতে আপনি শুনবেন, আপনার কাছে আইসা বলবে ডাক্তার বাবু আপনাদের কাছে আসি না তো আপনাদের চিকিৎসাটা একটু দূরে মূল থেকে যায়, কিন্তু আস্তে আস্তে কাজ করে, এজন্য আসি না। অনেকে এসে বলবে ডাক্তার বাবু শ্বাসকষ্ট বেশি হয়ে গেছিল, অ্যালোপ্যাথি খাইয়ে একটু কমিয়ে আসছি এবং তাই আপনার কাছে আসলাম, এখন আমার ট্রিটমেন্ট শুরু করেন। এই কথাগুলো কেন বলে জানেন? এই কথাগুলো বলে আমাদের অনেক ফিজিশিয়ান আছে ভালো জ্ঞানের নলেজ নাই, শুধু মেডিকেল নলেজ অথবা পেটেন্টের নলেজ অথবা হার্বালের নলেজ, এই নলেজ গুলো থাকার কারণে সে কি করতেছে, আজকে আসলে একটা মেডিসিন দিচ্ছি কাজ হয় নাই, কাজ হল না, কালকে আর একটা দিচ্ছি, পরশু আর একটা দিচ্ছি, অথচ চতুর্থবারের সময় মনে হয় তার একুরেট মেডিসিনটা গেছে, তখন কাজ হয়েছে। তার মানে এটা কেন হলো? তার জ্ঞানের পরিধি কম, নলেজ অফ দ্য ল্যাক অফ দ্য নলেজ অফ দ্য ফিজিশিয়ান। এর জন্য আজকে আপনার কাছে আজকে ডাক্তার লিখতে পারছেন না, আপনি লিখতে অপমানিত হচ্ছেন। আমরা যখন কোনো সভায় যাই, অনেক বড় বড় ইয়ারা বসে, আমার খেয়াল আছে আমি যখন চিটাগাং হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ থেকে আমি পরীক্ষা পাশ করে যেদিন ফাইনালের ইয়াতে ছিলাম, তখন ওইখানের যে ইয়ার চিটাগাং এর যে সুবান সাহেব ছিল, চিটাগাংয়ের উন্নয়নের ইয়া ছিল, সিটি কোর্ট মেয়র ছিল, তখন সে ইয়াতে বলছিল আপনারা নকল করে ডাক্তার হলে আপনাদের কতটুকু আপনারা হতে পারবেন, সেই পেদিটা আর কতটুকু যাবে, আপনাদেরকে দ্বারা দেশ কি পাবে, জাতি কি পাবে। সত্যি লজ্জাজনক ব্যাপার ছিল। আজকে এই পদ্ধতিগুলা যতক্ষণ পর্যন্ত এই পদ্ধতিগুলা না উঠে আসবে, ততক্ষণ পর্যন্ত আমরা কখনোই ভালো ফিজিশিয়ান হতে পারবো না। আপনি যদি এই পদ্ধতিগুলো তুলে দেয়, জাস্ট লাইক আমরা অ্যালোপ্যাথির মতো ফিজিশিয়ান হইতে পারবো এবং ট্রিটমেন্ট হবে একবারে সেই রকম ট্রিটমেন্ট আপনি প্রদান করতে পারবেন। দেখ, এটার মেইন কথা ছিল সাময়িক উপশম দেয় এবং তাদের ছায়াতলে ছিল দেখে এই পদ্ধতিগুলা ঠিকই ছিল। 56-এ গ্যালনের পরামর্শক্রমে বিপরীত আরোগ্য নীতি সংস্কার করে কোনো লাভ হয়নি। গ্যালনে কি করতো, তার একটা হাতে সমস্যা হলে আরেকটা হাত কেটে ফেলতো, তার বিপরীত পদ্ধতি ছিল। হ্যাঁ,
তার একটা সমস্যা হলে একটা কেটে তার পদ্ধতিগুলাকে গ্যালেন তার আবিষ্কার করেছিলেন। আমরা আলোচনা করব গ্যালেনের সময় থেকে প্রাক হেনিম্যান যুগ পর্যন্ত চিকিৎসা বিজ্ঞানের পদ্ধতি প্রদর্শনের রঙ্গমঞ্চে পরিণত হয়েছিল। যে হেনিম্যানের শুরু পর্যন্ত গ্যালেন থেকে শুরু করে একটা রঙ্গমঞ্চ ব্যতীত আর কিছুই ছিল না। তার তিনটা মেইন পদ্ধতি নিয়ে একটু আলোচনা করব। বিপরীত চিকিৎসা পদ্ধতিকে কার্যকর করার লক্ষ্যে সাধারণ চিকিৎসকগণ রোগ যন্ত্রণাকে একটি মাত্রা লক্ষ্য বেছে নিতেন, এর বিপরীত লক্ষণ উৎপাদন করতে সক্ষম হয় এমন একটি ওষুধ তারা ব্যবহার করতেন। সর্বাধিক যন্ত্রণাকর একক লক্ষণের বিপরীত পদ্ধতি ওষুধ প্রয়োগ করতেন। কেমন বিপরীত পদ্ধতির ওষুধগুলো প্রয়োগ করতেন? তার গায়ে যদি কোনো ব্যথার সমস্যা ক্রিয়েট হয়, তাকে কি করা হয়? ব্যথানাশক ওষুধ দেওয়া হয়। হ্যাঁ, সিমিলিমাম হয়ে যাবে। তাহলে তার কি হচ্ছে? তার যখন একটা সমস্যা ক্রিয়েট হচ্ছে, এই সমস্যার প্রেক্ষিতে তার বিপরীত পেথির লক্ষণগুলা দিয়ে চিকিৎসা করতে হচ্ছে। বিপরীত পেথির লক্ষণগুলা প্রাক হেনিম্যান যুগে কিভাবে করেছিলেন? একটু তার সম্পর্কে একটু আলোচনা করি। ওষুধের ঠিক তার বিপরীত লক্ষণগুলো উৎপাদন করে যা থেকে সে দ্রুত সাময়িক উপশম করতে পারে। সকল প্রকার ব্যথার জন্য বৃহৎ মাত্রা উপিয়াম দেন। উপিয়াম জানেন আপনারা, মানে সকল প্রকার ব্যথার জন্য বেশি করে উপিয়াম খাওয়ান। উপিয়াম ব্যথার জন্য সে শান্তি থাকে। উপিয়াম কি খাওয়ালে শান্ত হয়ে যায়? হ্যাঁ, কারণ তার দ্রুত সে সুস্থতা বোধ করে, শান্তি লাগে মাথার মধ্যে। কিন্তু ব্যথা আছে, ব্যথা থাকার মধ্যে বিপরীত লক্ষণ হচ্ছে। যেমন উদ্রামের জন্য একই ওষুধ দেন, কারণ তার দ্রুত অন্ত্রনালী গুলো অনিচ্ছিক ভাবে কাজকর্ম থামিয়ে যায়, তার বোধ শক্তি থাকে না। ওপিয়াম খাইলে তার অজ্ঞানের মতো একটা ব্যবস্থা হয়ে যায়। এর জন্য বিপরীত লক্ষণগুলো ওষুধগুলো দিয়ে তাকে দমাই রাখে। যেমন আমরা বলতেছি পেন ক্লিয়ার, যেটাকে আমরা বলি ব্যথার জন্য পেন ক্লিয়ার দিলে ওই জায়গাটা অবশ করে তাকে পরবর্তী টাইমে 12 ঘন্টা পরে 6 ঘন্টা পরে তাদের মেয়াদ কাল শেষে আবার ব্যথা শুরু হয়ে যায়। জাস্ট লাইক ইউপিএমের মতোই এখন পেন ক্লিয়ার গুলো ব্যবহার হচ্ছে, যেটাকে বিপরীত পেতে হিসাবে আমরা দিচ্ছি। তার ব্যথা করতেছে, ওই জায়গাটাকে আমি অবশ করে রাখলাম, আর তার ব্যথাটা অনুভব সে করতে পারলো না। এটি আমাদের বিপরীত লক্ষণগুলোকে বোঝাচ্ছে। বলছে বিপরীত চিকিৎসা পদ্ধতি শুধুমাত্র এ কারণে ত্রুটিপূর্ণ নয় যে এটি রোগের একটি মাত্র বাছাই করা লক্ষণের বিরুদ্ধে পরিচালিত হয়, এটা সিমিলিমাম না। এই পদ্ধতির চিকিৎসা রোগের প্রাথমিক উপশমের পরে প্রত্যেক ক্ষেত্রে রোগ প্রচন্ড বৃদ্ধি সংঘটিত হয়। মানে প্রাথমিক সে উপশম পায় ঠিকই, কিন্তু তার প্রচন্ড ভাবে তার সমস্যাগুলা বৃদ্ধি পায়। ফলে গোটা বেদির চিত্র কিন্তু ক্ষুদ্র একটি অংশের প্রতি মনোনিবেশ করা হয়, যা গোটা বেদির উপশম যা রোগী চায় প্রকৃতপক্ষে তাই করা যায় না। আমরা পক্ষান্তরে অবশ্যই অভিজ্ঞতার দাবি করব, যদি একটি মাত্র রোগ সেখানে চিররোগ অথবা পূর্ণ গঠনশীল পীড়ার ওষুধ বিপরীত প্রয়োগ করা হয়েছে, সেখানে সাময়িক উপশমের পর লক্ষণগুলো অতিরিক্ত বৃদ্ধি হয়নি, যে লক্ষণ সর্বপ্রথম উপশম ভাবে দমন করা হয়েছিল, সেই লক্ষণ বৃদ্ধিতে বস্তুত গোটা বেদি বৃদ্ধি হয়। প্রত্যেক মনোযোগী পর্যবেক্ষক একমত হবেন, বিপরীত চিকিৎসা পদ্ধতি সাময়িক উপশমের পর ব্যতিক্রমহীন ভাবে প্রত্যেক ক্ষেত্রে রোগ বৃদ্ধি ঘটে। সাধারণত চিকিৎসক তার রোগীকে এরূপ পরবর্তী বৃদ্ধির অন্যরকম ব্যাখ্যা দিতে অভ্যস্ত এবং
মূল ব্যাধির জটিলতার উপর চাপিয়ে দেন, রোগটার দোষের জন্য সে চাপিয়ে দেন। প্রথমবারের মতো আর আত্মপ্রকাশ অথবা সম্পূর্ণ একটি নতুন ব্যাধি আবির্ভাব বলে চালিয়ে দেন, বলে আরেকটা নতুন ব্যাধি আসছে বলে তিনি চালিয়ে দেন। এই সূত্রের মাধ্যমে আমরা বলছি। এই সূত্রের মাধ্যমে সাবেক চিকিৎসা পদ্ধতির সমালোচনা করে বলেছেন সব চিকিৎসা পদ্ধতি কোনটি লক্ষণ ভিত্তিক চিকিৎসা পদ্ধতি বলা যায় না, এমনকি ত্রুটিপূর্ণ চিকিৎসা পদ্ধতি হিসাবে মেনে নেওয়া যায় না। কারণ এসব পদ্ধতির চিকিৎসা এক লক্ষণের বিরুদ্ধে বিপরীত ক্রিয়াশীল ঔষধ প্রয়োগ করা হয়, ফলে কখনোই গোটা ব্যাধি আরোগ্য হয় না। অধিকাংশ সাময়িক উপশম পরে রোগ আরো বর্ধিত আকার ফিরে আসে। রেজাল্ট রাইটিং এর 532 নম্বর পৃষ্ঠায় বলছেন, এ যাবৎ মাত্র 3টি প্রচলিত চিকিৎসা প্রণালী ছিল। রোগের চিকিৎসা ব্যবস্থা তখন আবিষ্কৃত হয়নি। 1 নম্বরে ছিল রোগের নাম ভিত্তিক চিকিৎসা, যেটা আমরা এখনো করছে। রোগের লক্ষণ ভিত্তিক চিকিৎসা। 3 নম্বরে রোগের কারণ ভিত্তিক চিকিৎসা। কেন রোগটা হলো, তো 3টা কারণের উপরে বেস করে চিকিৎসা ছিল। 3টি চিকিৎসা পদ্ধতি সম্পূর্ণ 3 প্রবন্ধের যথাক্রমে পর্যালোচনা করেছেন। তিনি কখনো পূর্ণ পর্যালোচনা উল্লেখ করা সম্ভব হয় নাই। হেনিম্যান তার ট্রিট অফ দা সিম্পটম লক্ষণের 526 নম্বর পৃষ্ঠা বলছেন, এ যাবৎ খুব অল্প চিকিৎসক সঠিকভাবে পর্যবেক্ষণের সঠিক পদ্ধতিভাবে চিকিৎসা প্রণালী করেছেন। এভাবে যদি আমাদের চিকিৎসা পদ্ধতি 3টার করে থাকেন, তাহলে কোনটা সুবিধা? আপনার নামে চিকিৎসা আমরা করে থাকি, যেটা অ্যালোপ্যাথি আমরা বলে থাকি। আর লক্ষণ ভিত্তিক চিকিৎসা, যেটা আমরা হোমিওপ্যাথ বলে থাকি। রোগের কারণ ভিত্তিক চিকিৎসা আমাদের হোমিওপ্যাথের মধ্যেই আমরা অন্তর্ভুক্ত। কারণটা যে কোনো রোগেরই কারণ উৎপন্ন অবশ্যই হয়, কারণ ব্যতীত রোগ হয় না। এজন্য আমাদের এই 3টা পদ্ধতির সাথে আমরা হেনিম্যান তার পার্থক্য করেছেন কিভাবে। হেনিম্যান দৃষ্টিতে তাদের এই লক্ষণের চিকিৎসা ছিল ত্রুটিপূর্ণ, কারণ রোগের অনেকগুলো লক্ষণের মাধ্যমে একটি লক্ষণ উপর গুরুত্ব দিতেন। তারা অনেকগুলো লক্ষণ নিয়ে একটা লক্ষণে গুরুত্ব দিয়ে ওষুধ দিতেন। লক্ষণ নিতেন ঠিকই, একটা লক্ষণের উপর ওষুধ দিতেন। যেটা বললাম, ব্যথার জন্য ওপিয়াম দেওয়া হইতো, পাতলা পায়খানার জন্য ওপিয়াম দেওয়া হতো। এরূপ একটি লক্ষণের জন্য তার বিপরীত ক্রিয়াশীল একটি ওষুধ দিতেন। রোগী চায় তার গোটা ব্যাধির আরোগ্য, কিন্তু তারা কি করতো, একতরফা ব্যবস্থা কখনোই রোগী আশাপূর্ণ হতো না, কখনোই রোগীর সেই আশাপূর্ণ হতো না। কারণ তারা একটা রোগকে চিকিৎসা করতো, গোটা মানুষটাকে চিকিৎসা করতো না। একতরফা ব্যবস্থা কখনোই রোগী আশাপূর্ণ হয় না, হতেও পারে না। তাদের লক্ষণ চিকিৎসার এ সকল ত্রুটি বাদ দিয়ে তাদের বলতে হয় তাদের চিকিৎসা প্রণালী কখনো কল্যাণকর ছিল না। কারণ বিপরীত ব্যবস্থা উপশম হয়, তা কিন্তু সাময়িক উপশম হয়, পরে বৃদ্ধি হতে থাকে। এটা কখনো চিকিৎসা পদ্ধতি হতে পারে না। প্রাথমিকভাবে যে লক্ষণ দমন করা হয় তা পূর্ণ বৃদ্ধি হলে তার সাময়িক আরাম পেল, কিন্তু পরবর্তী টাইমে সমগ্র মানুষটাকে অস্থির করে তোলে। আপনাদের অভিজ্ঞতায়, হেনিম্যানের আমাদের অভিজ্ঞতা থেকে প্রতিনিয়ত আমরা দেখছি, আপনারা দেখছেন, ডাক্তারের চেম্বারে গেলে তা আপনারা নিজেরাই প্রমাণিত। প্রাচীন চিকিৎসা পদ্ধতির মধ্যে তার ভালো পর্যবেক্ষণ তারা একমত হবেন যে চিররোগ বিপরীত প্রণালীতে ওষুধ দিলে কোনোভাবেই আরোগ্য লাভ করা যায় না, বরঞ্চ আরো বৃদ্ধি পায়। কিন্তু তারা এ রোগের বৃদ্ধিকে অন্যভাবে ব্যাখ্যায়িত করেছেন। অন্য রোগের লক্ষণকে বলেন এটা ওষুধ খাওয়ার পরে এই রোগটা তার দেখা দিয়েছে, নতুন রোগ, এটা নতুন রোগ, তার নতুন রোগের জন্য আবার ওষুধ দিতে হবে।
এ সকল চিকিৎসা আমাদের সত্যি দুঃখজনক ব্যাপার। হ্যানিম্যান আবিষ্কার করেছিলেন সদৃশ্য বিধান, যে বিধান আবিষ্কার করতে গিয়ে হ্যানিম্যান তার বিভিন্ন দেশান্তর হয়েছিলেন এবং তিনি লাস্টে বলে গিয়েছিলেন, আমার জীবন ব্যর্থ হয়নি, আমার জীবন ব্যর্থ, আমার জীবন নয়। হ্যাঁ, সত্যিই তাই। আজকে আমরা প্রত্যেকটা কথায় কথায় হ্যানিম্যানকে আমরা স্মরণ করছি। এমনই অনেক এক্সাম্পল হ্যানিম্যান তার জীবনে দিয়েছেন, যে সত্য জিনিসটা আমরা বুঝতে পারি না, বুঝতে চাই না। রোগের উপশম আরোগ্যের মধ্যে প্রভেদ করতে পারে না, কিন্তু আরোগ্য এবং উপশম এক কথা নয়। রোগ উপশম হলেই আরোগ্য হয় না, কিন্তু আরোগ্য হলো উপশম ও আরোগ্য দুই ধরনের কথা। বুঝলে, তারা লক্ষণ নিয়ে চিকিৎসা করতে, ঠিকই অনেকগুলো লক্ষণের মধ্যে সে একটা লক্ষণ নিয়ে, যেটা কঠিন লক্ষণ ছিল, এটা নিয়ে ওষুধ পরীক্ষা করতেন। আর হোমিওপ্যাথ সমগ্র টোটালিটি অফ সিমটম নিয়ে তখন তার জন্য একটা ওষুধ দেন। এটি ছিল তাদের পেতির মধ্যে পার্থক্যটা। বিপরীত চিকিৎসা পদ্ধতি আপনাদের মনে হবে সবই একই ধরনের, মানে একটু একটু পার্থক্য, মানে ছোট ছোট আকারে নোট নিয়ে গেছেন, তো একটু একটু পার্থক্য গুলো, এর জন্য সবই একই রকম মনে হয়। বিপরীত চিকিৎসা পদ্ধতির চিকিৎসার কিছু ক্ষতিকর ফলাফল, ক্ষতিকর ফলাফল গুলো আপনার পাবেন। দেখেন হিপল্যান্ড কি বলছেন, বিপরীত ক্রিয়াশীল ঔষধ শুধু রোগের বিপরীত অবস্থা সৃষ্টি করা হয়, জীবন্ত মানবদের ক্রিয়া প্রতিক্রিয়া সমান হয় না। হিপোক্রেটিস বলেছেন যে বিপরীত ওষুধ দ্বারা বিপরীত ক্রিয়া করলে কখনোই, ধরেন আপনি আমার সাথে খারাপ ব্যবহার করছেন, আমিও আপনার সাথে খারাপ ব্যবহার করছি, তো দুইটা খারাপ ব্যবহার করার কারণে কখনোই একটা সুষ্ঠু সমাধান হতে পারে না। তাহলে এক পক্ষ তার সহনশীলতা থাকতে হবে, তার মধ্যে তখন একটা বিচার সাল্লাসি করে তার সমাধান করা যাবে। দোনোজন যদি উগ্র মিজাজ হয়ে থাকে কখনোই হবে না। হিপল্যান্ডের যে চিকিৎসা পদ্ধতি ছিল, তিনি বলছেন স্থানীয় লক্ষণগুলো অথবা স্থায়ী রোগ লক্ষণ সমূহ গুরুত্বপূর্ণ লক্ষণের এ ধরনের উপশমকারী বিপরীত ক্রিয়াশীল ওষুধ সমূহের মধ্যে এ যাবৎ কখনোই চিকিৎসা করা হয়নি। বিপরীত অবস্থার আগমন ব্যতীত রোগের পূর্ণাক্রম, সত্যি রোগের সুস্পষ্ট বৃদ্ধি কয়েক ঘন্টার পরেই সংঘটিত হয়। দিনের বেলায় নিদ্রায় অবিরাম রোগ দূর করার জন্য চিকিৎসা কফি প্রদান করা হতো, যার মুখ্য ক্রিয়া তাকে আনন্দ রাখার জন্য প্রফুল্ল করা হতো, এবং যখন মুখ্য ক্রিয়া শেষ হতো তখন আবার দিবা নিন্দ্রালুতা বৃদ্ধি পায়। বোঝাচ্ছে যদি কেউ দিনে অনেক ঘুমায়, হ্যাঁ, তাকে যদি উপিয়াম দেওয়া হয় তখন তার মধ্যে আনন্দ উৎফুল্ল কাজ করার পরে সে যতক্ষণ পর্যন্ত ওষুধের মুখ্য ক্রিয়াটা থাকে ততক্ষণ পর্যন্ত সে আনন্দ উল্লাসে কাজ করতে থাকে। যখনই তার ক্রিয়া শেষ হয়ে যায় সে আগের চেয়েও আগের মতো তার অবস্থা পতিত হয়ে যায়। হ্যাঁ, তখন আর তার কোনো উপায়হীন থাকে না। রাতের ঘন নিদ্রা ভঙ্গের জন্য তিনি রোগের অন্যান্য লক্ষণ বিবেচনা না করে সন্ধ্যায় উপিয়াম দেন, যার এর মুখ্য ক্রিয়া ক্ষমতা ওই রাত্রে সংজ্ঞাহীন অনুভূতিহীন ভাবে নিন্দা উৎপন্ন করবে, কিন্তু পরবর্তীতে রাতগুলো আগের চেয়ে আরো বেশি নিন্দা কাটবে। আজকে ঠিকই তার ঘুম আসবে, কিন্তু এরপরের দিন আসবে, কিন্তু দেখা তৃতীয় দিন থেকে আর তার উপিয়াম আর কাজ হবে না। ক্ষতিকর একটা দিকগুলো বলছে। প্রত্যেকটা ওষুধেরই, যে অনেকে বলেন যে ডাক্তার সাহেব এত পর আমার ঘুমের ওষুধ দিছে, প্রথম ঘুমের ওষুধ খাইছি কাজ করছে, এখন আর কাজ করে না। ডাক্তার সাহেব ব্যথার ওষুধ দিছে,
ব্যথার ওষুধ অনারেরই কাজ করে না, এই ব্যথার ওষুধ আর কাজ করে না, কারণ ক্ষতিকর দিকগুলা বডিতে কি হচ্ছে, অ্যান্টিবডি হয়ে যাচ্ছে, রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে, আর কাজ করছে না। লাস্টে বলছে প্রতিবার পূর্ণ প্রয়োগকালে উপশম ওষুধ মাত্রা বৃদ্ধি শুধু ক্ষতি বৃদ্ধি করে, কোনো চিররোগ আরোগ্য করে না। এই বারবার ওপিয়াম দেন, বারবার ক্রিয়া দেন, হ্যাঁ, লাস্টে তাদের যখন হাড়ের ক্ষয় থাকুক, আপনার টিউমার থাকুক, যত ধরনের সমস্যা থাকুক না কেন, অ্যালোপ্যাথিতে আরোগ্য করা সম্ভব নয়। দেখেন, আপনি যদি হাড়ের সমস্যা নিয়ে যান অর্থোপেডিকের কাছে, যান নিউরো সার্জনের কাছে, তারা ওষুধ দিলে কি হয়, যতদিন তাদের পেন ক্লিয়ার থাকবে, তুমি যদি বেশি খাওয়া যাবে না, দরকার হয় প্যারাসিটামল খাবেন, না সহ্য করতে পারলে খাবেন। তাহলে কতদিন খেতে হবে ডাক্তার বাবু? আপনি যতদিন বেঁচে থাকেন ততদিনই খেতে হবে। তাহলে কিসের জন্য আপনি ডাক্তার হলেন গো? আপনার চর্মরোগ অথবা গ্যাস্ট্রিকের বিশেষজ্ঞ, গ্যাস্ট্রোলজিস্ট গেছেন আপনার আলসারের জন্য, কতদিন ডাক্তার সাহেব ওষুধ খেতে হবে? যতদিন আপনি বেঁচে আছেন খেয়ে যেতে হবে। তাহলে কেমনে হবে ওষুধ? হাতিয়ার থেকে আপনার কাছে আজকে ওষুধ নিয়ে গেল, গত 2 মাস আগে তার পেটে ব্যথা, পেটে আলসার, 20 বছর ধরে পেটে ব্যথা ভালো হয় না, ফসফরাস 200ই তার পেটে ব্যথা ভালো হয়ে গেছে চিরতরে। আজকে এতদিন প্লাসিবো রেখেছিলাম, আজকে পালসিটিলা 1M দিয়ে দিচ্ছি, বলছে আর আপনাকে আসতে হবে না, চলে যাবেন যদি আর বৃদ্ধি না হয়। তাহলে আমরা ওয়ান টাইমের মধ্যেই আপনি ইনশাল্লাহ আরোগ্য করতে পারবেন, কিন্তু অ্যালোপ্যাথি ওষুধরা আজীবন খাওয়াতে খাওয়াতে ক্যান্সারে পরিণত করে দিবে। এজন্য এই কথাটা বলছে, প্রতিবার পূর্ণ প্রয়োগে উপশমকারী ওষুধের মাত্রা বৃদ্ধি, যেটা মাত্রা বৃদ্ধি করে শুধু ক্ষতি আমাদের করে থাকি, কোনো চিররোগ আরোগ্য করে না। এ জায়গায় বলছে ডক্টর রুসের চিকিৎসা পদ্ধতি বলছে, মাত্রা বৃদ্ধি করে ওষুধ কার্যকর করা যায় না। সাবেক চিকিৎসা পদ্ধতির সমালোচনার পর বুশ তার ঘোষিত চিকিৎসা পদ্ধতি দ্বারা মানবদের জীবন শক্তি সম্পর্কে স্পষ্ট করেছেন। বলে আমাদের যে অ্যালোপ্যাথির যে কুফল, সবচেয়ে মজার ব্যাপার কি জানেন, অ্যালোপ্যাথি স্কুলে যে এমবিবিএস ডাক্তারকে প্রশিক্ষণ দেওয়া হয় হোমিওর বিরুদ্ধে করে, তাদের একটাই বিরুদ্ধে ট্রিটমেন্ট আছে, সেটা হলো হোমিওপ্যাথি। তারা হোমিওপ্যাথি বলে যে অ্যালকোহল দেখতেই পারে না, হোমিওপ্যাথ দেখতেই পারে না। হ্যাঁ, তারা ওখানে শিক্ষা দেওয়া হয়, কারণ আমার দুইটাই রিলেটিভস আছে, তারা আগে হোমিওপ্যাথ খেত, সে এমবিবিএস ডাক্তার হওয়ার মা, এগুলো কখনো কোনো ওষুধে না, এই ওষুধ খাওয়াই যাবে না, এর মধ্যে কিছুই নেই, অ্যালকোহল বেতে কিছুই নেই, খাওয়াই যাবে না। তো আমাদের স্কুলে আমাদের স্যাররা বলেছে, মা স্যাররা অনেক জ্ঞানী মানুষ, স্যাররা অনেক স্টাডি করে, স্যাররা অনেক অ্যানালাইজ করে এগুলো বলেছে। তাহলে দেখেন, একটা পেথি, যে কোনো পেথি তার ভালো খারাপ দিকটাকে নির্ভর করে। তো অ্যালোপ্যাথি দেখবেন আমাদের কাছে অনেক আসে, জরায়ুতে টিউমার আছে, তাদেরকে শুধু পিল দিয়ে রাখে, পিল খেলে 3 মাস খান চলে যাবে। আমার এদিকে রুগী আসছিল, ডাক্তার এই অবস্থা আরো বেড়ে গেছে, আমি অনলি সিপিএ দিয়েছি, পালসিটিটা সিএম মুখে দিয়ে সিপিএ দিয়েছি, এক পরীক্ষা করে আর পায় না টিউমার, হ্যাঁ সিস্টার পাচ্ছে না, ডাক্তার ভালো হয়ে গেছে তো। গত কিছুদিন আগে 2 সপ্তাহ আগে ওষুধ দিয়েছিলাম, লিভারের মধ্যে একটু রক্ত জমেছে, হেমোজেনেসিস হয়েছে, তার ওষুধ দিয়েছি, আলট্রাসাউন্ড করছি, এখন তো কোনো কিছুই নাই। আবার জরাইতে টিউমার ছিল, কোনো কিছু ধরা পড়ছে না, বাইরে থেকে আরেকটা পরীক্ষা করবো, নেভির থেকে এসেছিলাম, বললাম যে ইচ্ছে আপনি করতে পারেন। তাহলে এত বড় বড় আপনার সমস্যাগুলোকে ছাড়ছেন,
কিন্তু তারপরও আমাদেরকে তারা হেয়পূর্ণ করতেছে ডিউ টু আমাদের স্কুলে নকল করার জন্য, ডিউ টু ল্যাক অফ নলেজ, যেটা আমাদেরকে ল্যাক অফ নলেজ থাকার কারণে, ল্যাক অফ ইনফরমেশন আমাদেরকে থাকার কারণে আজকে আমরা এত অপদস্থ। এজন্য আমি আপনাদেরকে বলতে চাই, হ্যাঁ আপনারা তো যদি রেগুলার ক্লাস করেন, এটি একদিন 2 দিন পরে আর কিছু হবে না, অর্গানন প্রতিদিন সূত্রের মতো পড়তে হবে। পড়তে পড়তে আপনার মাথায় একটা সুনির্দিষ্ট দিক নির্দেশনা আসবে, আপনি কি করবেন কি করবেন না, এই নির্দেশনাগুলো আসবে। যাই হোক, আমরা সূত্র পর্যন্ত শেষ করে আমরা একবার আবার রিভিশন দেওয়ার চেষ্টা করব, এবং অ্যাজ ওয়েল এস আমরা নেক্সট ইয়ারতে সূত্রটা শেষ হলে আমরা পরীক্ষার জন্য একটা কিভাবে অর্গানন প্রশ্নগুলো আসবে এগুলা নিয়ে একটা আলোচনা করব। আপনারা তো পরীক্ষায় মোটামুটি একটা লিখতে পারেন, আপনাদের ধারণা রাখবেন যে আপনারা পরীক্ষাতে কপি করবেন না, এটা আপনাদের কাছে প্রত্যাশা করব। এই জায়গায় বলে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার জি, কি বলতেছিলেন ম্যাডাম, কেউ বলবেন? স্যার আমি বলতে চাচ্ছিলাম স্যার, জি জি স্যার লক্ষণ আর চিহ্ন এটা কি স্যার এক না দুইটা হ্যাঁ দুই হ্যাঁ, জিনিস? খুব সুন্দর সুন্দর কথা বলছেন। এই যে যেটাকে বলা হয় সাইন আর সিমটম, ঠিক আছে? জি স্যার। সাইনটা আপনি ফিজিশিয়ান দেখবে তার চেম্বারে, যেমন আমার চেম্বারে একটা রোগী আসছিল, মানে মানে কথা বলতে হাসি দিয়া, মানে স্মাইলিং ফেস, মানে একটা কথা বলবে মানে হাসির না, কিন্তু সে স্মাইলিং ফেস করে কথা বলতেছে, তার মানে এটা চিহ্ন, ঠিক আছে? জি আপনি স্যার। এটা চিহ্ন, আপনি আয়সা আপনার চেম্বারে এসে আপনার একটা রোগী কি করতেছে, আপনার সাথে খারাপ ব্যবহার করে, ডাক্তার সাহেব আপনার ওষুধ ধরেন, কি ওষুধ দিচ্ছেন, রোগ কখন বেড়ে গেছে, তার একটা চিহ্ন, সে আপনার সাথে খারাপ ব্যবহার চিহ্ন। আর লক্ষণ হচ্ছে রোগী যে বর্ণনা করবে, তার আত্মীয় স্বজন যে বর্ণনা করবে, এইটি হচ্ছে রোগীর লক্ষণ। আর সিমটম হচ্ছে আপনি দেখবেন সাইন, সাইন মানে চিহ্ন। আপনাকে আমি ডাক দিলাম, আমার হাতটা আমার মাথার উপরে রাখতে দিলাম যে আজমল সাহেব, আপনি হাত দিয়ে ইশারা দিলাম, হাত দিয়ে কিছু বললাম না, আজমল সাহেব বললে হাত দিয়ে ইশারা দিলাম যে আপনি এদিকে আসেন, মুখে বললাম না। এই যে একটা সাইন যে আমাকে ডাকতেছে দেলোয়ার সাহেব, ঠিক আছে? এই দিয়েছে সাইন। আর সিমটম হচ্ছে রোগী ডেসক্রিপশন করবে, তার আত্মীয় স্বজন বলবে এই লক্ষণ, এবং ফিজিশিয়ানও কিছু নিতে পারবে লক্ষণগুলা। জি, বুঝতে পেরেছেন? স্যার জি, কারো প্রশ্ন বলবেন না, আমি না পারলে আমি জেনে জানাবো, এমন না যে আমি সবকিছু জানি, এমন না, আমি জেনে আপনাদেরকে জানাবো। অবশ্যই আপনারা যত প্রশ্ন আছে যদি মনে করেন যে অন্য ইয়ার প্রশ্ন, তাও শেয়ার করবেন, আমি জেনে জানাবো, সমস্যা নেই। স্যার তাহলে আরেকটা প্রশ্ন আছে স্যার। আমার এখানে একটা ডাক্তার ফোড়ার ওষুধ স্যার, ফোড়ার জন্য ওষুধ, প্রথমে একটা লোকের ফোড়া উঠছে, প্রথম উঠছে, ওই জন্য গেছে এই হোমিও ডাক্তারের কাছে। জি যাওয়ার পরে উনি ওষুধ দিয়েছে, প্রথমে ওইটা দেখে একটা ওষুধ দিয়েছে। জি তো ওই ওষুধটা দেওয়ার পরে খোড়াটা একটু বড় হয়েছে, মানে দ্রুত মনে হচ্ছে বড় হয়েছে, পাকা পাকা ভাব। বলছে জি কয়েকদিন পর আবার আসেন। আসার পর উনি দেখে আবার আরেকটা ওষুধ চেঞ্জ করে আরেকটা ওষুধ দিছে। তো মোটামুটি এক সপ্তাহের মধ্যে ক্লাস কি শেষ হয়? রেকর্ডিং অফ জি জি রেকর্ডিং অফ করে দেন। হ্যাঁ জি আচ্ছা। বলেন। মোটামুটি জি 4টা ওষুধ